ঘূর্ণিঝড় রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর প্রভাবে উত্তাল রয়েছে সাগর। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ ব্রিফিংয়ে জানানো হয়েছে, পায়রা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে সন্ধ্যা বা মধ্যরাতে মোংলার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া দিয়ে অতিক্রম করতে পারে। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 64 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার সহ 16 উপকূলীয় জেলা ও এর আশপাশের দ্বীপ ও নিম্নাঞ্চলে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সারা দেশে আজ ভারী এবং অতি ভারী বৃষ্টি হতে পারে। পার্বত্য অঞ্চলে পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। অগ্রভাগ আজ বিকাল 3টার থেকেই উপকূলীয় জেলাগুলিতে এর অগ্রভাগের প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ দমকা থেকে জোরো হাওয়া বয়ে যাবে এবং এটা যতই সাইক্লোনটা উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে ততই সেই দমকা বাতাস এবং বৃষ্টিপাতের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে এবং এটা স্থলভাগের দিকে ততই অগ্রসর হবে। ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, কি জানা গেল ঝড়টি উপকূল থেকে এই মুহূর্তে কত দূরে অবস্থান করছে আর দিক পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? সিমি যেমনটি বলছিলেন, আমরা দেখতে পেয়েছি যে এই ঘূর্ণিঝড়ের যে অবস্থান রাডারে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পায়রা সমুদ্র বন্দর থেকে 295 কিলোমিটার দূরত্বে ছিল। এখন কিন্তু সেটা আমরা অনানুষ্ঠানিকভাবে যেটা জানতে পারছি, এটা প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছে এবং এরই মধ্যে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে বলছেন উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে এর প্রভাবে বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কিন্তু দেখা যাচ্ছে, সেটা চলছে। আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, তারা আমাদেরকে বলছিলেন যে এই ঘূর্ণিঝড়ের যে উপরিভাগটা আছে, যে ভেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে প্রবেশ করছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই উপরিভাগের অংশটা পুরোপুরি বাংলাদেশের যে উপকূল রয়েছে, যে উপকূলগুলো রয়েছে সেই উপকূলগুলোতে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে সেখানে এখন যে বৃষ্টিটা হচ্ছে হালকা বা ঝিরিঝিরি, সেটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির দিকে মোড় নিতে পারে এমন একটি অবস্থান কিন্তু বলছে। এখন পর্যন্ত যে দক্ষিণে অবস্থান ছিল সেটা কিন্তু আরো উত্তর দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ সে অনুযায়ী যেই ধারণাটি করা হয়েছিল এটি খেপুপাড়ার আশপাশ দিয়ে যাবে, এখন পর্যন্ত কিন্তু সেই ধারণার মধ্যেই রয়েছে এবং সেই কথাটাই রয়েছে। বনি, আরেকটি বিষয় জানতে চাই যে উৎপত্তি স্থলে ঝড়টির গতিবেগ কত আর যখন আঘাত হানবে সেটি কতখানি বাড়তে পারে? এখন পর্যন্ত বলছে যে এই ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে 64 কিলোমিটারের মধ্যে যে বাতাসের গতিবেগ সেটা 90 কিলোমিটারের মতোই রয়েছে এবং এটা যখন আরো অগ্রসর হবে, আরো সামনের দিকে এগিয়ে আসবে, সেক্ষেত্রে এটা 120 পর্যন্ত কিন্তু উঠতে পারে। 120 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাসের গতিবেগ উঠতে পারে এবং এখনো কিছু কিছু ক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টির যে 64 কিলোমিটার জায়গা রয়েছে সেখানে কিছু কিছু জায়গায় 110 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এবং যেহেতু এখন বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে এটি যখন আরো কাছে আসবে এবং ভারী বৃষ্টি শুরু হবে তখন কিন্তু এই ঘূর্ণিঝড়টা কিছুটা দুর্বল হয়ে পড়বে। স্বাভাবিকভাবে আমরা যেটা দেখি কিছুটা দুর্বল হয়ে পড়ে এবং যত কাছে আসবে, অর্থাৎ যখন এটি স্থলে উঠে যাবে, স্থলনিম্ন, তখন কিন্তু এটা স্থলচাপে পরিণত হবে, তখন কিন্তু আর এটা ঘূর্ণিঝড়ের রূপ থাকবে না। বনি, সিডর আইলার সঙ্গে যদি তুলনা করি বা সাম্প্রতিক যে ঝড়গুলো হলো সেগুলোর সাথে যদি তুলনা করি, রিমাল কতখানি ভয়াবহ হতে পারে, ব্যাপকতা কতখানি হবে? দেখুন, বাংলাদেশে যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল সিডর, সুপার সাইক্লোন ছিল সেটি, কিন্তু এখন এই মুহূর্তে আমরা যে ঘূর্ণিঝড়টির কথা বলছি সেই ঘূর্ণিঝড়ের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা সেই ঘূর্ণিঝড় নিয়ে যে যে ধারণাগুলো পাওয়া যাচ্ছে সেগুলো দেখলে কিন্তু আমরা দেখি এটা ঘূর্ণিঝড় আইলার মতো শক্তিশালী। ঘূর্ণিঝড় আইলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রায় 120 কিলোমিটার পর্যন্ত বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল এবং সেটিও কিন্তু বাংলাদেশ উপকূলের পাশ দিয়ে আসলে মূলত পশ্চিমবঙ্গের উপর বেশিরভাগ অংশটা পড়েছিল, কিন্তু এবার আমরা যেটা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রায় 70 থেকে 80 ভাগ কি কিন্তু বাংলাদেশ উপকূলে পড়বে। সেক্ষেত্রে ভয়াবহতাটা স্বাভাবিকভাবেই আইলার চেয়ে কিছুটা বেশি হবে বলে কিন্তু ধারণা করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কথা হচ্ছিল সহকর্মী বনি ইবনে কামালের সাথে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, বইছে দমকা হাওয়া। নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ারের পানি প্রবাহিত হচ্ছে।
উপকূলবাসীকে সতর্ক করতে বিভিন্ন জেলায় চলছে মাইকিং। বরগুনায় থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে বরৈতলা ফেরি ঘাটের গ্যাংওয়ে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 2 থেকে 2.5 ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে জেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। সাতক্ষীরায় গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রামের উপকূলীয় উপজেলা সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, মিরসরাই, সীতাকুণ্ড ও কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তাদের বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া নগরীতে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ সব নৌ রুটে যান চলাচল বন্ধ আছে। বাতাসের পরিমাণ খুবই বাড়তেছে এবং পূবের বাতাস ভয়াবহ, খুব খারাপ। আর পূব দিকে সমুদ্রের বেশি, খাড়ি বেশি। ভয় পাইতেছে এবং আমরা ভয় পাইতেছি এবং আশ্রয় নেওয়ার জন্য খুব চেষ্টা আছে। আমরা 155টি আশ্রয় কেন্দ্র এবং 20টি মুজিব কেল্লা আমরা প্রস্তুত রেখেছি। এগুলো সবই খোলা আছে, আমরা নিশ্চিত করেছি। এছাড়া কুয়াকাটা যে 150টির মতো হোটেল মোটেল রয়েছে, বহুতল ভবন, সবগুলোকেই গতকালকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারে 9 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। বন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট 4। সতর্কতার অংশ হিসেবে গতকাল রাত থেকে বন্দরের বহির্নোঙর ও জেটিতে পণ্য ওঠানামা বন্ধ হয়েছে। এছাড়া বন্দরের কি গ্যান্ট্রি ক্রেন, পন্টুন সহ বিভিন্ন যন্ত্রপাতির নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছোটখাটো যন্ত্রপাতিগুলোকে এক স্থানে জড়ো করে নিরাপদে রাখা হয়েছে। বিভিন্ন তথ্য সমন্বয়ে চট্টগ্রাম বন্দরে 4টি ও মোংলা বন্দরে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। বহির্নোঙরে অবস্থানকারী বড় বড় জাহাজগুলোকে আরও গভীর সাগরে গিয়ে নিরাপদে থাকা এবং বন্দরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা আমাদের যে স্থাপনাগুলো আছে, বিশেষ করে আমাদের ইকুইপমেন্টগুলো, সেগুলোকে আমরা খুব হাইলি সিকিউর করেছি। এগুলো গ্রুপিং করে এগুলোকে বেঁধে রাখা হয়েছে যাতে বাতাসে এগুলো ক্ষতি করতে না পারে। এছাড়া আমাদের কন্টেনার হ্যান্ডলিং আমরা বন্ধ রেখেছি। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্র, রয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের পর্যাপ্ত মজুদ। তবে কয়েকটি এলাকা ছাড়া বেশিরভাগ উপকূলীয় অঞ্চলের আশ্রয় কেন্দ্রে যাননি লোকজন। বরগুনায় এখনও আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেনি উপকূলীয় এলাকার মানুষ। দুর্যোগ মোকাবিলায় 673টি আশ্রয় কেন্দ্র ও 3টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। সেখানে 3,21,244 জন মানুষ আশ্রয় নিতে পারবেন। বাগেরহাটে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র খোলা হলেও কেউ আশ্রয় নেননি। ঝালকাঠিতে 885টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় মোকাবিলায় 189টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত। এরই মধ্যে সেখানে মানুষ আসতে শুরু করেছে। কক্সবাজারে 638টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। মহেশখালী, টেকনাফ ও সেন্ট মার্টিনের আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে শুরু করেছে লোকজন। ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ জানাচ্ছে প্রশাসন। জনগণের কোনো ক্ষতি না হয়, জনগণকে যাতে নিরাপদ আশ্রয় নিয়ে আসা যায়, এটাকে বাস্তবায়ন করার জন্য এবং সরজমিন অবস্থাটা দেখার জন্য আমরা কোনো অবস্থাতেই চাই না যে এই যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে এর কারণে এই অঞ্চলের লোকজনের ক্ষতি হোক। দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় আছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে সর্বশেষ তথ্য জানতে এবার চলে যাচ্ছি আমাদের সহকর্মী অনিমেষ করের কাছে। ধন্যবাদ সিমি। আমরা দেখতে চাই যে এই ঘূর্ণিঝড় সারা দেশে কী প্রভাব ফেলেছে আমাদের প্রতিনিধির কাছ থেকে। আমরা সর্বশেষ ঘূর্ণিঝড়ের যে তথ্য জানতে পেরেছি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিস থেকে, তার আপডেটটি জানিয়েছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। এবার আমাদের সহকর্মীদের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরও জানবো আমরা। শুরুতেই আমাদের সঙ্গে আছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ এবং আলামিন। শাহরিয়ার অনির্বাণ আছেন সাতক্ষীরাতে এবং আলামিন আছেন কুয়াকাটাতে। শুরুতেই আলামিনের কাছে যেতে চাই। আলামিন, এই ঝড়ের কি প্রভাব পড়েছে এবং লোকজন আশ্রয় কেন্দ্রে কি যাচ্ছে? সাধারণত উপকূলীয় লোকজন আশ্রয় কেন্দ্রে একেবারে সবশেষ মুহূর্তে যেতে চাই। সকাল থেকে যেটি দেখছিলাম, আপনি বলছিলেন যে তীব্র বাতাস, যেখানে আপনাদের দাঁড়াতেও অসুবিধা হচ্ছে। এখন ঝড়ের কতখানি প্রভাব পড়েছে?
আলমিনের কাছে যাওয়ার আগে আমরা সাতক্ষীরা থেকে শাহরিয়ার অনির্বাণের কাছ থেকে ঘুরে আসতে চাই। অনির্বাণ, আমরা সাধারণত দেখে থাকি যে সাতক্ষীরার যে অঞ্চলগুলি গাবুড়া, আশাশুনি, এই অঞ্চলগুলিতে ঝড়ের প্রচণ্ড তাণ্ডব আমরা দেখেছি এর আগে। আবার এটিও সুন্দরবন কিন্তু বিভিন্ন ঝড় থেকে বাংলাদেশকে বাঁচিয়েছে। এই রিমাল সম্পর্কে স্থানীয় অধিবাসী তারা কতখানি আক্রান্ত হয়েছেন? দেখুন, একেবারে বলা যায় যে মহাবিপদ সংকেত যেটা, সে মহাবিপদ সংকেতের উপর দিয়ে কিন্তু শ্যামনগর এবং গাবুরার যে বাসিন্দারা রয়েছেন তারা এখন পার করছেন। ঘূর্ণিঝড় রেমালের যে প্রাথমিক যে মানে আঘাত, সে আঘাতটা কিন্তু এর ভিতরে শুরু হয়ে গেছে। আমরা গুড়ি গুড়ি বৃষ্টির সাথে ভারী বৃষ্টিও দেখেছি। এখন একেবারে খোলপেটুয়া নদী উত্তাল রয়েছে, প্রচণ্ড ঝোড়ো বেগে বাতাস হচ্ছে এবং সেই বাতাসের গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত উঠছে। আমরা আপনাকে যদি এখনকার চিত্রর পাশাপাশি এখানকার স্থানীয় জনপ্রতিনিধি একজন রয়েছেন শ্যামনগরের ভাইস চেয়ারম্যান রিপন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। এখন আপনারা যে ব্যবস্থাগুলো নিয়েছেন, এই উপজেলায় সব থেকে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো কোন জায়গা? সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গা হলো আপনার গাবুরা প্লাস পদ্মপুকুর দ্বীপ অঞ্চল। এখান থেকে মানুষের বের হওয়ারও কোনো সুযোগ নেই যদি প্লাবিত হয়। অলরেডি ক্লোজার 9 নাম্বার ক্লোজার শুনছি, এখান থেকে 2 মিনিট আগে শুনলাম যে ক্লোজার কিন্তু উপচানো শুরু করে দিয়েছে পানি। গাবুরা জি গাবুরা ক্লোজার 9 নাম্বার। যারা আশ্রয় কেন্দ্রে যাদেরকে নিয়ে আসার জন্য আপনারা সকাল থেকে তৎপর ছিলেন, তারা কি আসছে? আসছে। ঝুঁকিপূর্ণ এলাকায় শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সব কিছুই গ্রহণ করা হয়েছে। প্লাস আপনার যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে ছিল তাদেরকে আমরা সরিয়ে নিতে সক্ষম হয়েছি এবং তারা সব আশ্রয় কেন্দ্রেই অবস্থান করছে। সেখানে শুকনো খাদ্য এবং বিশুদ্ধ পানীয় ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে এবং আমি নিজে ব্যক্তিগত প্রায় 5 থেকে 700 ভাই ব্রাদার কিন্তু ইউনিয়ন পর্যায়ে নামিয়ে দিয়েছি। যে সকাল থেকে কিন্তু আমরাও কিন্তু এখন খাওয়া দাওয়া করিনি, সকালের খাওয়াও কিন্তু আমরা খাইনি, সবাই কাজ করছে কাঁধে কাঁধ মিলিয়ে। আমরা এর আগে যেটা দেখেছি যে ঘূর্ণিঝড় আইলার সময় বেশ খুব বেশি তাণ্ডব না হলে পরেও জলোচ্ছ্বাস হয়েছিল। এবারও কিন্তু জলোচ্ছ্বাসের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর এবং সেটা বলা হচ্ছে যে প্রায় 10 থেকে 12 ফিট পর্যন্ত পানি স্বাভাবিকের থেকে উঠতে পারে এবং সেই যে সময়টা উঠবে অর্থাৎ রাতে তো আবার জোয়ার আছে। এই জোয়ারের সময় কি মনে হয় যে খুব বেশি কি কিছু ঘটবে? না, অনেক কিছু ঘটার সম্ভাবনা আছে এবং খারাপ কিছু হওয়ার আশঙ্কা করতেছি আমরা। যাক, উপরওয়ালার কাছে এ করি যেন এটা না ঘটে, যে রাত্রে জোয়ার আর যেভাবে নদীর যে অবস্থা, অশান্ত পরিবেশ, এতে দুর্ঘটনা একটা ঘটার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিষয় আমরা বলি যে খোলপেটুয়া নদী এবং কপোতাক্ষ এই দুটো কিন্তু একেবারে ঘিরে রয়েছে গাবুরা এবং পদ্মপুকুর ইউনিয়ন। আমরা জানি যে সারা বাংলাদেশের মধ্যে সব থেকে ঝুঁকিপূর্ণ এবং জলবায়ুগত দিক থেকে সব থেকে ঝুঁকির জায়গা রয়েছে এই দুটি ইউনিয়নের মানুষজন একে তো খাবার পানি, মিঠা পানি পায় না এবং প্রতিনিয়ত তাদেরকে এই দুর্যোগের ভিতর দিয়ে যেতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে খোলপেটুয়া নদীর এখন যে ভাটা চলছে, এখন কিন্তু ভাটা চলছে। পানি কিন্তু একেবারে জোয়ারের সময় যে পানিটা যতদূর যে সীমানা স্পর্শ করে ঠিক ততখানি কিন্তু পানি এর ভিতরে চলে আসছে। ভাটা শুরু হয়ে গেছে। এই ভাটা আরও কয়েক ঘন্টা থাকবে। আমরা জানি যে 6 ঘন্টা পরে আবার ভাটা শুরু হবে। পূর্বাভাস অনুযায়ী রাত সন্ধ্যা 7টার পরে ঘূর্ণিঝড় রিমেল যদি এই এলাকা দিয়ে অতিক্রম করে এবং ঠিক তার পরপরই আমরা জানি যে জোয়ার আসবে, সে জোয়ারটা এবং ঘূর্ণিঝড় অতিক্রম করার সময়টা ঠিক কাছাকাছি এবং একই সাথে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা হলে পরে বড় রকমের একটা দুর্যোগের আশঙ্কা করছে স্থানীয়রা, কারণ পূর্ববর্তী যেসব অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু এমনই কথাই তারা বলছেন। কারণ আমরা দেখেছি যে গত 3-4 দিন আগে পূর্ণ 3-4 দিন আগে পূর্ণ একেবারে বলা যায় যে আমাদের পুরো সারা বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলোতে একেবারে পূর্ণিমার কারণে কিন্তু সমস্ত নদীগুলো একেবারে উত্তাল ছিল। এখন যেটা ঘটেছে, পূর্ণিমা 4 দিন হলো চলে গেছে কিন্তু সেই পানি কিন্তু এখনও রয়েছে নদীতে এবং জোয়ারের যে পানি বৃদ্ধি থাকে এই পূর্ণিমার সময়, সে পানি কিন্তু এখনও রয়েছে। মরা কাঁঠাল শুরু না হওয়া পর্যন্ত কিন্তু এই পানিগুলো কমবে না। ঠিক সেই সময় যদি আবার এই ঝড়টা এবং পাশাপাশি একেবারে বলা যায় যে স্পটটি দেখাচ্ছেন, এটি কি কোনো লঞ্চ ঘাট নাকি এটি কি? এটি
না, এটা হচ্ছে খোলপেটুয়া নদীর যে ঘাট, সেই ঘাটটি এখানে, এই ঘাট থেকেই সাধারণত ওই পারে অর্থাৎ গাবুরা যে ইউনিয়নটি সেই ইউনিয়নে যাতায়াত করে। এখান থেকে সাধারণত আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে এখন ভাটা চলছে, ভাটার সময় পানির যে অবস্থা, আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। যদি জোয়ারের সময় এইটি, তাহলে নিশ্চয়ই এইটি জলোচ্ছ্বাসে আক্রান্ত হবে বলে মনে হচ্ছে। আমরা সে সময় থাকবো, একটু পরে আবার আপনার কাছে ফিরতে চাই। আমাদের সাথে রয়েছেন সহকর্মী অনির্বাণ, তিনি চট্টগ্রাম থেকে আছেন। দুঃখিত, চট্টগ্রাম থেকে আছেন অনুপম। অনুপম, চট্টগ্রামে আমরা এই ঝড়ের কতখানি তাণ্ডব আপনি দেখতে পাচ্ছেন? এবং আরেকটি বিষয় বলা হচ্ছে যে কয়েকটি এলাকায় ভূমিধসের শঙ্কা করা হচ্ছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি। এই ভূমিধসের আশঙ্কায় বা কতখানি? যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এখন মাঝারি আকারের বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আছি এবং 2টা নাগাদ যে ভাটা শুরু হয়েছে, এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সাগরের অর্থাৎ বঙ্গোপসাগরের এই প্রান্তের অবস্থা অনেকটাই উত্তাল এবং ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে এই পানির ঝাপটা অর্থাৎ এই যে স্রোতের তোরে যে পানি আসছে সেটির ঝাপটা উপরের দিকে অনেক অংশে উঠে আসছে। এর আগে সকালবেলা কিন্তু বেশ ঝলমলে রোদ ছিল, খুব বেশি বাতাস ছিল না। এখন এই ঝড়ো বৃষ্টি এবং কিছুটা এই পানির উচ্চতা বৃদ্ধি এবং পাশাপাশি গরম কিন্তু কমছে না। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে কিছুক্ষণ আজকে সকাল 10টা থেকে যে জোয়ারটি শুরু হয়েছিল সেই জোয়ারে এখানে চট্টগ্রামের যে কর্ণফুলী মোহনা দিয়ে বিশেষ করে চট্টগ্রাম বন্দরে যে সমস্ত বড় জাহাজ ছিল সেই সমস্ত জাহাজ বাইরে বহিঃসমুদ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে সমস্ত লাইটারের জাহাজগুলো ছিল সেগুলো কর্ণফুলী নদীর উজানে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ শাহ আমানত সেতুর উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। এর বাইরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল রাত থেকেই মূলত উপকূলীয় এলাকা এবং পাহাড়ের পাদদেশে যে সমস্ত মানুষজন বসবাস করেন সেই সমস্ত এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে সাধারণ মানুষজন সরে যায়। আমরা পতেঙ্গার অনেকগুলো একেবারে বেরিবাদ বা রিং রোড যেটি, সেটির পার্শ্ববর্তী যে সমস্ত জেলেপাড়াগুলো আছে সেখানে আজকে সকাল থেকেই গিয়েছিলাম। সেখানে সাধারণ যারা জেলেরা আছেন তারা কিন্তু তাদের ঘরের মূল্যবান জিনিসপত্র নিয়ে তাদের উপরের দিকে অর্থাৎ বেরিবাদের ভেতরে আত্মীয় স্বজনের বাসায় তারা অবস্থান নিতে শুরু করেছে এবং ঘরে পুরুষ মানুষ ছাড়া বেশিরভাগ ঘরে কিন্তু মহিলারা নেই। তবে তারা একটি বিষয়ে একটু ক্ষোভ প্রকাশ করেছেন যে সমস্ত আশ্রয়কেন্দ্র খোলা হচ্ছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় 785টি আশ্রয়কেন্দ্রের কথা বলা হচ্ছে, বিশেষ করে উপকূলীয় যে উপজেলাগুলো আছে মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, সন্দ্বীপ, কর্ণফুলী, এই সমস্ত এলাকায় যারা মূলত আশ্রয়কেন্দ্রে যাবেন তারা অভিযোগ করছেন যে যেভাবে প্রচার করা হয় যে খাবার দাবার বা শুকনো খাবারের বিষয়টি সেগুলো সেভাবে থাকে না বলেই তারা কিছুটা অভিযোগ করেছেন। এছাড়া আমরা দেখছি যে চট্টগ্রামের যে স্বাস্থ্য বিভাগ সেখান থেকে প্রায় 585টি এই জরুরি স্বাস্থ্য টিম বা মেডিকেল টিম গঠন করা হয়েছে যাতে কোনো দুর্যোগ হলে সাথে সাথে যথেষ্ট উদ্যোগ নিয়েছে আমরা বুঝতে পারছি। কিন্তু অনুপম, আপনার পেছনে দেখতে পাচ্ছি যে এখনো অনেকেই সমুদ্রে তারা লাফালাফি করছে, সমুদ্র স্নান করছে। এদের ব্যাপারে প্রশাসন, আমরা দেখেছি যে কক্সবাজার থেকে এবং কুয়াকাটা থেকে প্রশাসন তাদেরকে সরিয়ে দিয়েছে যারা সমুদ্র স্নান করছে। এইখানে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এখানে সকাল থেকে আমরা যেটি দেখেছি যে সকাল থেকেই কিন্তু ফায়ার সার্ভিস এবং পুলিশের টহল দল তারা কিছুক্ষণ পরপরই এসেছেন, কিন্তু আসলে এখানে উৎসুক মানুষের এত ভিড় এবং আমরা দেখেছি যে অনেক মানুষ যারা চট্টগ্রাম শহর থেকে এসেছেন এই ঝড়ের গতি প্রকৃতি দেখার জন্য। এটা প্রতি বছরই হয়, আমরা প্রত্যেক বছরই আসলে এই ধরনের কোনো দুর্যোগ দুর্বিপাক তৈরি হলে এবং এই যে 9 নম্বর মহাবিপদ সংকেত এর মধ্যেও কিন্তু সাধারণ মানুষজন, নারী, পুরুষ, শিশু, কিশোর অর্থাৎ বলা যায় যে আবাল বৃদ্ধ বনিতা সকলেই এখানে এই ঝড়কে উপভোগ করার জন্য তারা এসেছেন ঝড়ে। অনুপমের সঙ্গে থাকুন, আমরা একটু মংলায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মংলার উপর দিয়ে ঝড়ের একটি তাণ্ডব বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে যে এটির অগ্রভাগ যখন আসবে তখন সাতক্ষীরা, মংলা এই অঞ্চলগুলি অতিক্রম করে পশ্চিমবঙ্গের দিকে চলে যাবে, কলকাতার দিকে। মংলাতে আপনি এখন কি বাস্তবতা দেখতে পাচ্ছেন? মংলাতে এখন আসলে থেমে থেমে ঝড়ো হাওয়া বইছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
আর আমরা মোংলার যে পশুর নদী এবং মোংলা নদী দেখেছি, সেই নদীতে আমরা দেখেছি যে জোয়ারের সময়তে পানির যে উচ্চতা সেটা স্বাভাবিক সময় থেকে অনেক বেশি ছিল এবং স্রোতও অনেক বেশি ছিল, যার ফলে সকালে মোংলা ঘাট পারাপারের যে ট্রলার থাকে সেই একটি ট্রলার ডুবে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার মোংলা দিগরাজ বাজারের এক দিগরাজ মাধ্যমিক বিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র, সেই আশ্রয় কেন্দ্রটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মানুষ এখনো এসে পৌঁছায়নি। এবং সব থেকে সংকটের যে বিষয়টি হচ্ছে যে আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে আসা ঝড়ের আগ মুহূর্তে সেটি যে সংকট, সেই সংকটটি আসলে দেখা যাচ্ছে। আমরা এখানকার উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তারা গতকাল থেকেই তারা মাইকিং করেছেন এবং আমরা সকালবেলাও দেখেছি যে মোংলা পোর্ট কর্তৃপক্ষ এবং উপজেলা প্রশাসন তারা মাইকিং করছেন সাধারণ মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য, যাতে করে তারা ঝড়ের আগ মুহূর্তে আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছাতে পারে। কিন্তু কত সংখ্যক মানুষ এরই মধ্যে এসেছেন এবং গৃহপালিত পশু পাখি সহ এইগুলো রাখার জন্য তারা আসলে তেমন কোনো কার্যক্রম তারা থাকে না, এই কারণে আসলে প্রশাসনকে অনেকটা বেগ পেতে হচ্ছে। পাশাপাশি মোংলা বন্দরে আপনি জানেন যে অ্যালার্ট 4 জারি করা হয়েছে এবং সেখানে সকল ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং মোংলা বন্দরের বহির্নোঙরে এখন ছয়টি জাহাজ রয়েছে, যে জাহাজগুলোতে গ্যাসের জাহাজ এবং সারের তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামালগুলো রয়েছে। এবং আমরা এখানকার আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যখন কথা বলেছি, তারা বলছেন যে সন্ধ্যা নাগাদ ঝড়টি যখন আঘাত করবে তখন আসলে মোংলার যে একেবারে উপকূলীয় অঞ্চল জয়মনির কোল সহ অন্যান্য যে সকল এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে মূলত আসলে প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেখানকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য এখন সর্বাত্মকভাবে চেষ্টা করছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিমও কাজ করছে। অভিজিৎ, কিন্তু আশ্রয় কেন্দ্রে কি মানুষ আসতে চাইছে? আমরা সাধারণত উপকূলীয় অঞ্চলের মানুষদের দেখি তারা ঝড়, জলোচ্ছ্বাস, বন্যার সঙ্গে থাকতে থাকতে এক ধরনের অভ্যস্ততা তাদের তৈরি হয়ে গেছে। একেবারে চরম সংকট না হলে তারা শেষ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসতে চান না। সেখানে কি অবস্থা সেটি আপনারা দেখতে পাচ্ছেন? আপনি বলছিলেন যে প্রশাসন যথেষ্ট উদ্যোগ নিয়েছে এবং প্রশাসন তাদেরকে আনতে চাচ্ছে, কিন্তু আপনার পেছনে একটি আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি, কিন্তু দেখে মনে হচ্ছে যে সেখানে এখন পর্যন্ত কেউ আসেনি। হ্যাঁ, এই যে সংকটটা থাকে, যেমন বেলা 11টার দিকে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ঝড়ের অগ্রভাগ খুলনা, মোংলা এবং সুন্দরবনের যে অঞ্চল সেই অঞ্চলটা ছুঁয়েছে এবং এখন মোংলাতে আপনার বাতাসের বেগ প্রায় 40 কিলোমিটারের উপরে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। কিন্তু এই বাতাস বা এই যে আবহাওয়া, এই আবহাওয়ায় আসলে উপকূলের মানুষ এতটাই অভ্যস্ত যে তারা আসলে এই আবহাওয়াটাকে গুরুত্ব দিয়ে তারা আসলে ঝড়ের দিকে যেতে চায় না এবং এই কারণেই তারা আসলে আশ্রয় কেন্দ্রে আসতে চান না। এবং আরো কিছু অভিযোগ। অভিজিৎ পাল, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু ঝালকাঠিতে যেতে চাই, ঝালকাঠির বাস্তব অবস্থা জেনে আসতে চাই। ঝালকাঠিতে ঝড়ের প্রভাব কতখানি পড়েছে? জি, কিছুক্ষণ আগে থেকে বাতাসের তীব্রতা বেড়েছে এবং জোয়ার আসার পর থেকেই পানির তীব্রতা অনেকটা বেড়ে গিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমি যে এলাকায় রয়েছি সেই এলাকার নিচু এলাকায় পানি প্রবেশ করেছে এবং বসতি যে সকল বসতঘর রয়েছে তার কিন্তু আশেপাশে অর্থাৎ উঠোন তলিয়ে গিয়েছে। এখানকার আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আসলে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছেন না। তারা বলেন যে যদি পানি বেড়ে যায় বা যদি আরো জোরে ভয়াবহ আকার ধারণ করে ঝড়ো বাতাস, তাহলে তাদের মাল সামানা অর্থাৎ ঘরে যে জিনিসপত্র রয়েছে সেইগুলো রক্ষা করার জন্য অনেকেই কিন্তু আসলে সেই বসতঘরের দিকে বসে রয়েছে। আমি এখন যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটায় আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জায়গাটায় একদমই পানি উঠে গিয়েছে এবং এই যে বসতঘরগুলো রয়েছে সেই বসতঘরের ভেতরে একদম কাছাকাছি কিন্তু পানি রয়েছে, উঠানে পানি রয়েছে এবং এই যে এখান থেকে বিষখালী নদী রয়েছে সেই বিষখালী নদী থেকে আসলে কিন্তু শু করে পানিগুলো প্রবেশ করছে এই লোকালয়ের ভিতরে এবং অনেক বসত বাড়ির একদম কাছাকাছি রয়ে গিয়েছে এবং ছোট যে সকল ঘরের সাথে যে সকল বারান্দা থাকে বা অন্যান্য যে ঘর রয়েছে গরু পশু পাখি রাখা হয় সেগুলোতে কিন্তু আসলে পানি ঢুকে গেছে। এইখানে যে দুটো ঘর এখন আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেই ঘর দুটোর কিন্তু এই পাশের ঘরটায় মানুষ রয়েছে এবং ওই পাশের ঘরে যারা ছিল তারা কিন্তু আসলে এখান থেকে অন্যত্র সরে গিয়েছে। আমরা ধারণা করছি যে তারা আসলে আশ্রয় কেন্দ্রে গিয়েছে এবং আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরে তারা নিরাপদে রয়েছে। আমরা কয়েকটা আশ্রয় কেন্দ্রে কথা বলেছিলাম, সেখানে আসলে আশ্রয় কেন্দ্রে মানুষজনের আশ্রয় নেওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু খুবই কম এবং মানুষজন রাতে যখন ঝড়ের কোনো পূর্বাভাস থাকে সেই সময় কিন্তু মানুষ আসলে ভয়ে আশ্রয় কেন্দ্রে যায়। আমরা দেখতে পেলাম যে মানুষের লোকালয়েও এই পানি প্রবেশ করেছে। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটু ভোলায় যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ভোলাতে এই ঝড়ের প্রভাব, ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কতখানি দেখতে পাচ্ছেন আপনি?
সকাল থেকেই ভোলা আপনার আকাশ মেঘ ছিল কিন্তু কোনো বৃষ্টি ছিল না। তারপরে কিছুক্ষণ পরে রোদ এসেছিল, রোদের পরে 12টার পর থেকে কিন্তু আবার আকাশ মেঘাচ্ছন্ন হয়েছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে আছি সেটি হচ্ছে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকা এবং তুলাতুলি আমার পেছনে যে নদীটি আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেঘনা নদী। এই মেঘনা নদী এখান থেকে আপনার সাগরে গিয়ে মিশেছে। এখান থেকে সাগরের দূরত্ব কম পক্ষে 250 কিলোমিটার, কিন্তু এখন এই মেঘনা নদীকেই জোয়ারের পানির কারণে সাগরের মতো মনে হচ্ছে। কুয়াকাটা কিংবা আপনার কক্সবাজারের মতো ঢেউ এসে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপরে আশ্রয় পড়ছে। জোয়ারের পানি এতটাই তীব্র আকারে আশ্রয় পড়ছে যে দেখে এখানকার মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমার পেছনে সামনের দিকে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে সেই বাঁধের পেছনে শত শত মানুষ বাস করছেন। এখানে যদিও সিসি ব্লক দ্বারা বাঁধকে আচ্ছাদিত করা আছে, কিন্তু এই বাঁধের উপর যদি জোয়ারের পানি উঠে যায়, অর্থাৎ 3 থেকে 10 ফুট যদি পানি ওঠে, তাহলে এই বেড়িবাঁধ উপচে পড়ে যদি ওপারে ঢুকে যায় তাহলে গ্রামের পর গ্রাম কিন্তু বিস্তীর্ণ এলাকা কিন্তু পানিতে ডুবে যাবে। এমনকি এখান থেকে ভোলা শহরও খুব কাছে, এটি ভোলা শহর রক্ষা বাঁধ, ভোলা শহরও কিন্তু হুমকির মুখে আছে। এই যে সাগরের মতো গর্জন এবং জোয়ারের পানি সাগরের মতো মূল ভূখণ্ডের দিকে তেড়ে আসছে, এই তেড়ে আসাটা শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা ধরে এবং এটা দেখার পরেই মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এর আগ পর্যন্ত মানুষের মধ্যে কোনো আতঙ্ক ছিল না, তারা একেবারেই স্বাভাবিক ছিল। এবং যেহেতু মানুষ কি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গেছেন, ক্ষয়ক্ষতি করতে পারবে না বা এর প্রভাব তেমন একটা পড়বে না, কিন্তু এখন যে অবস্থা তাতে মানুষ আতঙ্কিত হচ্ছে। যদিও এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রগুলোতে কোনো মানুষ যায়নি। এখন যে পরিবেশ দেখা যাচ্ছে হয়তো সন্ধ্যার পরে আশ্রয় কেন্দ্রগুলোতে কিছু মানুষ যাবে। নজরুল ইসলাম, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সঙ্গে আরো দেখতে চাইবো যে কি অবস্থা। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনি নিজেও সাবধানে থাকবেন। কথা বলছিলাম সহকর্মীদের সঙ্গে এবং ঘূর্ণিঝড়ের অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে এর গতি 90 কিলোমিটার হলেও ঝোড়ো হওয়ার আকারে গতি বাড়ছে 120 কিলোমিটার পর্যন্ত। সিমে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে জানছিলাম এই ঝড়ের বিভিন্ন অবস্থা সম্পর্কে এবং মনে হচ্ছে যে সন্ধ্যা নাগাদ এই ঝড় আক্রমণ করবে এবং তখন জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা রয়েছে। অনিমেষ, আপনাকে অনেক ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল। বড় ধরনের জলোচ্ছ্বাসের শঙ্কায় এলাকাবাসী। এদিকে প্রশাসনও সেখানকার পর্যটক ও স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিচ্ছে। আবাসিক হোটেলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়ে তাদের সেখানে রাখা হচ্ছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম বেড়িবাঁধ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সমুদ্রের ঢেউ এসে পড়েছে সৈকতের বালিয়াড়ি থেকে 1 কিলোমিটার দূরে লোকালয়ের বাঁধে। ফুঁসে উঠেছে সমুদ্র, বড় বড় ঢেউ আসছে পড়েছে বেড়িবাঁধে। ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছে জিও ব্যাগ। সৈকত থেকে সরিয়ে আনা হয়েছে পর্যটক বসার চেয়ারগুলো, নিরাপদে নেওয়া হয়েছে দোকানপাট, মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে বেড়িবাঁধে তোলা হচ্ছে। স্থানীয়রা বলছেন পানি বাড়ছে, জলোচ্ছ্বাস হলে বাঁধ উঠছে, পানি ঢুকবে লোকালয়ে, তাই নিরাপদে সরিয়ে নিচ্ছেন তাদের মালামাল। এখন সরিয়ে নিয়েছি বন্যার কারণে, এখন এতে ভিতরে নিয়ে যাবো। আরো পানি বাড়বে, তো অনেক পানি হবে, আর কোনো শেষ নাই। বাতাসের পরিমাণ খুবই বাড়তেছে এবং পূবের বাতাস ভয়াবহ। সৈকতে থাকা পর্যটক এবং সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি কুয়াকাটার সকল আবাসিক হোটেল মোটেল ঘোষণা করা হয়েছে আশ্রয়কেন্দ্র হিসেবে। পানি উন্নয়ন বোর্ডের 700 মিটার বেড়িবাঁধ এই মুহূর্তে আমাদের নীলগঞ্জের গোয়াতলায় ক্ষতিগ্রস্ত আছে। সেখানে যদি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আঘাত হানে সেটির জন্য আমাদের জিও ব্যাগ, ভেকু মেশিন, লেবার পর্যাপ্ত প্রস্তুত করা আছে। এছাড়া অন্যান্য যে বেড়িবাঁধগুলো এখানে ব্লক দিয়ে স্থায়ীভাবে প্রোটেকশন করা থেকে শুরু করে মূলত 700 মিটার ব্যতীত বাকিগুলো প্রোটেক্টেড আছে। পটুয়াখালীতে 1300 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ঝুঁকিপূর্ণ হচ্ছে 10 কিলোমিটার। দুর্যোগের সময় কোথাও ভাঙন দেখা দিলে তা মেরামতির জন্য 16,000 জিও ব্যাগ রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুয়াকাটা। বাগেরহাটের মোংলা নদী পারাপারের সময় একটি যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। যাত্রীদের সবাই সাঁতরে তীরে ওঠায় হতাহতের ঘটনা নেই বলে জানিয়েছে প্রশাসন। মোংলা থানার ওসি আব্দুল আজিজ জানান, সকাল 9টার দিকে পারাপারের সময় ঘাটের কাছে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে যায়। তবে এখনও কোনো যাত্রী নিখোঁজের খবর পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে ট্রলার পারাপার সহ মোংলা নদীতে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৈরী আবহাওয়ায় সকাল থেকে কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। দুপুর 12টা থেকে বন্ধ আছে ঢাকার শাহজালাল থেকে কলকাতাগামী বিমান, চট্টগ্রাম শাহ আমানত, যশোর, বরিশাল বিমানবন্দরের কার্যক্রম। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে চট্টগ্রামের শাহ আমানতে রাত 8টা থেকে পুনরায় ফ্লাইট ওঠানামা করবে বলে জানানো হয়েছে, যদিও আবহাওয়া পরিস্থিতি দেখে এ সময় বাড়ানো হতে পারে। এ বিষয়ে স্ব এয়ারলাইন্সগুলো যাত্রীদের সাথে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নিয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর আজ দুপুর 12টা থেকে 21 ঘন্টা সব ফ্লাইট স্থগিত করেছে। কলকাতায় তীব্র বাতাস ও ভারী বৃষ্টির পূর্বাভাসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কলকাতা বন্দর রোববার সন্ধ্যা 6টা থেকে 12 ঘন্টা কার্গো ও কন্টেইনার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের উপকূল ছাড়াও রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের কিছু অংশে ক্ষয়ক্ষতি হতে পারে বলে পূর্বাভাসে বলা হচ্ছে। রোববার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে জারি রয়েছে রেড অ্যালার্ট। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার আনির্বাণ। দুঃখিত, পটুয়াখালীর কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, সাগর এখন কেমন দেখছেন? উত্তাল রয়েছে কিনা, আর গতিপথ এখন কোন দিকে রয়েছে? এটি কি গতিপথ পরিবর্তন হতে পারে কিনা, কি অবস্থা দেখছেন? গতিপথ পরিবর্তন সংশ্লিষ্ট আসলে এখন পর্যন্ত সেই রকম কোনো আভাস নেই। আবহাওয়া দপ্তর পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে কুয়াকাটার খেপুপাড়াতে প্রথমে হিট করবে। আমরা এই মুহূর্তে একদম কুয়াকাটার 0 পয়েন্ট যেখানে সেখানে রয়েছি। আমরা যেই জায়গাটিতে রয়েছি ঘন্টা খানেক আগেও সেখানে আসলে পানি ছিল, অর্থাৎ তখন জোয়ার ছিল। পানি কমতে শুরু করেছে, সবে সমুদ্র যে উত্তাল সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনি, বা আমাদের সহকর্মী আরিফুল ইসলাম জুয়েল যেটি দেখানোর চেষ্টা করছেন যে এখানে জিও ব্যাগ রয়েছে এবং এরপরে অন্তত হাফ কিলোমিটার পিছনে, অর্থাৎ ক্যামেরার পিছনের দিকে যে সমুদ্র রক্ষা বাঁধ, সেই বাঁধ ছুঁয়ে ছুঁয়ে পানি ছিল এবং এই যে জিও ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো আসলে ওই পাশে ফেলানো ছিল এবং সেটি সমুদ্রের স্রোত অর্থাৎ ঢেউয়ের তোড়ে সেটি এই দিকটাতে ফিরে এসেছে। এবং এখনকার যে চিত্র আপনি দেখতে পাচ্ছেন এরপরও অন্তত 1 কিলোমিটার দূরে হচ্ছে সৈকত, যেটি বালিয়াড়ি বলা হয়ে থাকে, কিংবা পর্যটকরা যেখানে চেয়ারে বসে সমুদ্রের উপভোগ করেন ঢেউ, অথবা সেখানে ভ্রাম্যমান দোকান থাকে, সেই সবগুলো আসলে সরিয়ে নেওয়া হয়েছে। ঘন্টাখানেক কিছুক্ষণ আগে আসলে এখানে বৃষ্টি ছিল, মিনিট 15 আগেও বৃষ্টি হয়েছে এবং বাতাসের তীব্রতা গতিবেগ খুব বেশি, স্বাভাবিকভাবে আসলে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না, অর্থাৎ তাকে নড়ে যেতে হচ্ছে অথবা তাকে কাত করে ফেলে দিচ্ছে এরকম একটি বিষয়। আকাশে প্রচন্ড মেঘ ঝুলে রয়েছে, সমুদ্রের দিকে আপনি একদম মেঘ ছুঁই ছুঁই একটি অবস্থা, তবে সেই মেঘ প্রচন্ড গতিতে নানান দিকে ছড়িয়ে যাচ্ছে। স্থানীয়রা যেটি বলছেন যে পূর্ব দিকের যে হাওয়া এবং পূর্ব দিকের বাতাস থাকলে সেই সমুদ্র অনেক বেশি উত্তাল হয় এবং সেটি স্থানীয় যারা মুরব্বী জোর রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন ধরে সমুদ্রের পাড়ে বসবাস করছেন, তারা যেটি বলছেন যে একটা গুমোট পরিবেশ রয়েছে। এখনো বৃষ্টি সকাল থেকে বেশ কয়েক দফা বৃষ্টি হয়েছে, তারপরও ভ্যাপসা যে গরম, সে গরম কিন্তু এখন পর্যন্ত কমেনি। অর্থাৎ আমাদের পূর্ব অভিজ্ঞতা বা ঝড়ের নিউজ কভার করতে গিয়ে যে অভিজ্ঞতা দেখেছি যে সেরকম একটি গুমট পরিস্থিতি রয়েছে, বড় রকম কোনো কিছু হতে পারে কিনা সেরকম একটি শঙ্কা কিন্তু থেকেই যায়। এখানকার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একদম এই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে। টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কোনো পর্যটক যাতে, গুটি কয়েক পর্যটক রয়েছে এখানে, তারা যাতে সেটি নামতে না পারে সেজন্য এই জায়গাটি সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ কাউকে দেখলেই তারা সৈকত থেকে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এর বাইরে 150টি হোটেল মোটেল যে কুয়াকাটা রয়েছে সে সবগুলোকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তবে নীলগঞ্জ যে জায়গাটি রয়েছে সেখানে অন্তত বেশ কিছু 700 মিটারের মতো যে বেড়িবাঁধ, সমুদ্র রক্ষা বাঁধ, সেটি ক্ষতিগ্রস্ত এবং সেখান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, যদিও সেই বিষয়টি মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তারা কথা চলছেন। এর বাইরে 1300 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে সেখানে অন্তত 10টি জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে এবং সেই ঝুঁকিপূর্ণ মেরামত করতে তারা পর্যাপ্ত জিও ব্যাগও তাদের প্রস্তুত রয়েছে। পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, আতঙ্কিত বা এলাকার মানুষজন রয়েছেন। তবে এখন পর্যন্ত যে মুজিব কেল্লা কিংবা আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাতে ছেলে কেউ অবস্থান করেন। তারা যেটি বলছেন যে সন্ধ্যার পরে অর্থাৎ ঝড় যখন আঘাত করবে তখন হয়তো কেউ সেই আশ্রয়কেন্দ্রে যেতে পারেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটা থেকে রেমালের সর্বশেষ পরিস্থিতি প্রভাব নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। এবার অন্যান্য প্রসঙ্গ।
ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যার তদন্তে কলকাতায় গেছে ডিবির একটি দল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদের নেতৃত্বে দলটি সকালে কলকাতায় যায়। সেখানে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, বাংলাদেশে গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্য যাচাইয়ের জন্য ভারতে গেছে গোয়েন্দা দল। হত্যার স্থান সহ সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখবে তারা। এছাড়া মামলায় দুই দেশের একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হবে। এর আগে সকালে ঢাকায় তিনি বলেন, এমপি আজিম হত্যায় আখতারুজ্জামান শাহিন মাস্টার মাইন্ড বলে নিশ্চিত হয়েছে কলকাতা ও ঢাকার গোয়েন্দারা। শাহিন আমেরিকায় পালিয়ে গেছেন জানিয়ে ডিবি প্রধান বলেন, তাকে দেশে ফেরাতে আইজিপির মাধ্যমে ইন্টারপোলের সহায়তা চাওয়া হবে। সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছে এগুলো একটু আমরা যাচাই বাছাই করবো। কি স্থলে গিয়ে সেটা সিসিটিভি দেখব, সেটা আমরা এই দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিভটা কি সেটা আমরা খুঁজে বের করব। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। ধন্যবাদ সবাই।